অন্ধকারের চাদর চিরে হঠাৎ এক ঝলক তীব্র আলো আকাশের বুক চিরে দিল। অর্ক রেস্তোরাঁয় বসে জানালার ঝাপসা কাঁচের ওপাশে তাকিয়েছিলেন। বাইরে তখন অঝোর বৃষ্টি। তার নজর হঠাৎ আটকে গেল পেছনের এক নির্জন গলিতে। সেখানে এক শীর্ণকায় নারী ময়লার স্তূপের পাশে দাঁড়িয়ে পরম যত্নে কিছু খাবার একটা পলিথিনে ভরছিলেন। অর্কের হাতের দামি কফির কাপটা মাঝপথেই স্থির হয়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন দুমড়ে মুচড়ে উঠল তার। এই তো সেই মুখ যাকে তিনি কয়েক বছর আগে নিষ্ঠুরভাবে নিজের জগৎ থেকে মুছে ফেলেছিলেন। শহরের সবচেয়ে অভিজাত এই ক্যাফেতে তখন অর্কের সামনে বসেছিল একদল বিদেশি বিনিয়োগকারী। মাল্টিমিলিয়ন ডলারের এক আবাসন প্রকল্প নিয়ে জোর আলোচনা চলছিল। আইনজীবীরা নানা আইনি কাগজ দেখাচ্ছিলেন, লাভের অঙ্ক নিয়ে বিতর্ক হচ্ছিল। কিন্তু অর্কের কানে তখন কেবল বাইরের বাতাসের শোঁ শোঁ শব্দ আর ওই নারীর ক্লান্ত হাতগুলোর নড়াচড়া ধরা পড়ছিল। তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তানিয়া, যিনি একসময় শহরের নামী নার্সিং ইনচার্জ ছিলেন, যার সেবা পেয়ে মুমূর্ষু রোগীও হাসি মুখে বাড়ি ফিরত, তিনি আজ ডাস্টবিনের উচ্ছিষ্ট খুঁজছেন। তানিয়া একটি বিবর্ণ ধূসর রঙের ঢিলেঢালা কামিজ পরেছিলেন, যা অভাবের তীব্রতায় তার উজ্জ্বলতা হারিয়েছে। তার পরনে একটা ছেঁড়া প্লাস্টিকের গাউন। যে আঙুলগুলো একসময় নিপুণভাবে স্যালাইন সেট করত, সেগুলো এখন সস্তা রাবারের দস্তানা দিয়ে ঢাকা। অর্ক লক্ষ্য করলেন তানিয়া কেবল খাবার খুঁজছিলেন না, বরং যেন এক গভীর অপরাধবোধ নিয়ে দ্রুত কাজ সারছিলেন। রেস্তোরাঁর কর্মীদের চোখ এড়িয়ে তিনি পরিত্যক্ত বিরিয়ানি আর রুটির টুকরোগুলো ব্যাগে ভরছিলেন। ঠিক সেই মুহূর্তে একজন পাহারাদার ভেতর থেকে বেরিয়ে তাকে জোরে একটা ধাক্কা দিল। এই নোংরা মেয়ে ছেলে, এখানে কি করছিস? এক্ষুনি বিদায় হ। পাহারাদারটি তাকে অত্যন্ত কটু ভাষায় গালি দিল। অর্ক ভেবেছিলেন তানিয়া হয়তো রুখে দাঁড়াবেন, তার সেই পুরনো তেজ দেখাবেন। কিন্তু না, তানিয়া শুধু নতজানু হয়ে ক্ষমা চাইলেন এবং সেই প্লাস্টিকের থলেটা বুকের সাথে জাপটে ধরে বৃষ্টির অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। অর্কের বুকের গভীর থেকে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। তিনি হঠাৎ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। গ্লাস উল্টে বাদামি পানীয় ছড়িয়ে পড়ল দামি নথিপত্রের ওপর, যা দেখতে অনেকটা জমাট বাঁধা ব্যথার মতো লাগছিল। আলোচনা স্থগিত। অর্ক দৃঢ় গলায় বললেন। তার সহযোগীরা অবাক হয়ে তাকিয়ে রইল, কিন্তু তিনি ভ্রুক্ষেপ করলেন না। তিনি দ্রুত পায়ে নিজের দামি এসইউভির দিকে ছুটলেন। গাড়ি স্টার্ট দিয়ে তিনি গলির মোড়ে অপেক্ষা করতে লাগলেন। কিছুক্ষণ পরেই তানিয়াকে দেখা গেল। ভিজে জবজবে হয়ে তিনি দ্রুত পায়ে হেঁটে চলেছেন। অর্ক হেডলাইট নিভিয়ে দিয়ে তাকে পিছু নিলেন। শহরের চাকচিক্যময় গণ্ডি ছাড়িয়ে গাড়িটি যখন শহরের এক অন্ধকার ঘিঞ্জি বস্তিতে ঢুকল, অর্কর নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তানিয়া একটি আধভাঙা ইটের ঘরের সামনে এসে দাঁড়ালেন। ঘরের ভেতর থেকে মোমের এক চিলতে আলো আসছিল। অর্ক গাড়ি থেকে নেমে কিছুটা দূরত্ব বজায় রেখে তাকে অনুসরণ করলেন। তিনি দেখলেন তানিয়া কাঁপা হাতে দরজার খিল খুললেন। ঘরের ভেতর পা রাখতেই একজোড়া কঁচি হাত ছুটে এলো দরজার দিকে। আম্মু, তুমি কি বিরিয়ানি এনেছ? একটা ছোট শিশুর কঁচি কণ্ঠ। অর্ক থমকে দাঁড়ালেন। তার সারা শরীরে এক শিহরণ বয়ে গেল। দরজার পাশে দাঁড়ানো বাচ্চাটির বয়স বড়জোর 5 বা 6 বছর। তার পরনের গেঞ্জিটা শতচ্ছিন্ন, কিন্তু তার মুখটা। অর্ক স্তম্ভিত হয়ে গেলেন। ওটা যেন অর্করই ছেলেবেলার অবিকল ছবি। একই রকম উজ্জ্বল কপাল আর গভীর চোখ। বাচ্চাটা হঠাৎ বিকটভাবে কাশতে শুরু করল। তানিয়া তাকে জড়িয়ে ধরে বললেন, হ্যাঁ বাবা, এনেছি, আর তোমার সিরাপও জোগাড় করেছি। তানিয়া ব্যাগ থেকে উচ্ছিষ্ট খাবারের পাশাপাশি কিছু ফেলে দেওয়া ওষুধের বোতল আর সিরিঞ্জ বের করলেন। অর্ক দেখলেন তানিয়া ডাস্টবিন থেকে কুড়ানো ওষুধের বোতলের তলায় জমে থাকা সামান্য অবশিষ্টাংশ সিরিঞ্জ দিয়ে টেনে বের করছেন তার সন্তানের জন্য। অর্ক বুঝতে পারলেন এই শিশুটি তারই রক্ত। কয়েক বছর আগে যখন তিনি নিজের উজ্জ্বল ভবিষ্যতের মোহে তানিয়াকে একলা ফেলে চলে গিয়েছিলেন, তখন তানিয়া তাকে কিছু একটা বলতে চেয়েছিলেন। অর্ক সেই আকুতি শোনেননি। আজ তিনি দেখছেন তার নিজের উত্তরাধিকার অভাবের দহনে পুড়ছে। তিনি সেখানেই ভেজা মাটির ওপর হাঁটু গেড়ে বসে পড়লেন। তার দু চোখ বেয়ে জলের ধারা নেমে এলো। যিনি দেশের অন্যতম প্রভাবশালী ব্যবসায়ী, তিনি আজ নিজের সন্তানের সামনে সবচেয়ে বড় দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে দাঁড়িয়ে আছেন। রাত বাড়ার সাথে সাথে অর্ক তার ব্যক্তিগত দপ্তরে ফিরে এলেন। তার চোখে এক মুহূর্তের জন্য ঘুম এলো না। তিনি তার প্রধান নিরাপত্তা কর্মকর্তাকে ফোন করলেন। সালাম সাহেব, তানিয়া নামের ওই নার্সের সব ফাইল আমার চাই।
কার নির্দেশে তার চাকরি গিয়েছিল, কেন তাকে এই নরকে আসতে হলো, সব। ভোর হওয়ার আগে যেন আমি সব তথ্য পাই। অর্ক জানালার বাইরে নিশ্ছিদ্র অন্ধকারের দিকে তাকিয়ে থাকলেন। তিনি জানতেন তানিয়া হয়তো তাকে কোনোদিন ক্ষমা করবেন না, কিন্তু তিনি এটাও জানতেন আজ থেকে তার আসল প্রায়শ্চিত্ত শুরু। হারানো সম্মান আর নিজের নারী ছেঁড়া ধনকে এই গ্লানি থেকে উদ্ধার করতে তিনি যে কোনো অসম্ভবকে জয় করতে রাজি। অতল গহব্বরের শেষ বাজি রাখার কণ্ঠস্বর তখন আর কোনো প্রভাবশালী নেতার মতো ছিল না। সেটা ছিল এক বিধ্বস্ত পিতার বুকফাটা আর্তনাদ, যে তার নারী ছেঁড়া ধনকে বাঁচাতে নিজের সর্বস্ব বিলীন করে দিতেও এক মুহূর্ত ভাববে না। দেবী ল্যাপটপের পর্দার ওপাশ থেকে নিজের মসৃণ চুলে হাত বোলালেন। তার চোখে এক হিম শীতল ঘৃণা। 5 মিনিট, সময়টা বড্ড অল্প রাখা, তবে একটা কচি প্রাণের দাম যদি তুমি সত্যিই মেটাতে চাও, তবে এই দর কষাকষি থামিয়ে নথিতে সইটা করো। তিনি ড্রয়ার থেকে একটি আইনি দলিল বের করলেন, যা তিনি আগে থেকেই সাজিয়ে রেখেছিলেন। দেবী হার স্বীকার করতে শেখেননি। শর্তগুলো কি? দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে রাকা বিড়বিড় করলেন। তার কানে তখন প্রতিধ্বনিত হচ্ছিল সারির চিৎকার। বাচ্চাটার বুকটা যেন নিঃশ্বাসের অভাবে ফেটে যাচ্ছে। সহজ 3টে শর্ত, দেবী বলতে শুরু করলেন। 1, এই মুহূর্তেই তুমি আমাদের ফার্মের সব পদ ছাড়বে এবং তোমার 41% শেয়ার আমার নামে করে দেবে। 2, তুমি গণমাধ্যমের কাছে স্বীকারোক্তি দেবে যে তুমি মানসিক ভারসাম্যহীন হয়ে আমার নামে কুৎসা রটিয়েছিলে। আর 3, দেবী এক মুহূর্ত বিরতি দিলেন, তার ঠোঁটে এক পৈশাচিক হাসি। তুমি এই জনপদ ছেড়ে চিরতরে চলে যাবে, একা। তুমি কোনোদিন ওই মেয়ে বা ওই জারজটার কাছে ফেরার সাহস করবে না। যদি করো, তবে আমি নিশ্চিত করব যে তারা যে হাসপাতালেই যাক না কেন, সেখানে ওষুধের বদলে তাদের শিরায় বিষ ঠেলে দেওয়া হবে। তুমি একটা অমানুষ। দাঁতে দাঁত চেপে রাকা বললেন। আমি একজন হিসেবি ব্যবসায়ী রাকা, আর এখন আমি তোমার কাছে তোমার সন্তানের প্রতিটি শ্বাস বিক্রি করছি। 4 মিনিট 30 সেকেন্ড বাকি। রাকা একবার হেন্দ্রার দিকে তাকালেন। হেন্দ্রার চোখে ছিল চরম ঘৃণা আর অসহায়ত্ব। তিনি জানতেন রাকা এই চুক্তিতে সই করা মনে নিজের কবরে নিজেই শেষ মাটি দেওয়া। তিনি বেঁচে থাকবেন ঠিকই, কিন্তু এক জ্যান্ত কঙ্কাল হয়ে। হেন্দ্রা, ট্যাবলেটটা দাও। স্যার, ভেবে দেখুন একবার, ও আপনাকে পথের ভিখারি বানিয়ে ছাড়বে। হেন্দ্রা কাঁপা গলায় বাধা দেবার চেষ্টা করলেন। ওর ফুসফুসে হাওয়া নেই হেন্দ্রা। আমার এই রাজত্ব দিয়ে আমি কি করব যদি আমার জীবনের আলোই নিভে যায়? রাকা এক ঝটকায় ট্যাবলেটটি কেড়ে নিলেন। তার হাত কাঁপছিল না, এক অদ্ভুত শূন্যতা তাকে গ্রাস করেছিল। দ্রুত স্ক্রিনের ওপর আঙুল চালিয়ে তিনি নিজের তিলে তিলে গড়া স্বপ্ন, প্রতিপত্তি সব দেবীর নামে দান করে দিলেন। হয়ে গেছে। রাকা ফোনের ক্যামেরার সামনে ট্যাবলেটটি ধরলেন। সব ট্রান্সফার করে দিয়েছি, এবার কোডটা বলো। দেবী তার স্ক্রিনে নোটিফিকেশন দেখে এক পৈশাচিক উল্লাসে মেতে উঠলেন। দারুণ, তোমার এই মায়া দেখে আমি সত্যি মুগ্ধ। তবে মনে রেখো, আজকের পর তুমি কেবল ধুলোমাখা রাস্তার এক সাধারণ মানুষ। দেবী কিবোর্ডে কয়েকটা বাটন চাপলেন। কোডটা হল ডেল্টা 904 ওমেগা। 3 মিনিট সময় আছে, গুড লাক বলেই তিনি লাইন কেটে দিলেন। হেন্দ্রা, কোডটা বসাও, রাকা চিৎকার করে উঠলেন। হেন্দ্রা বিদ্যুতের গতিতে কোডটি টাইপ করলেন। এক মুহূর্তের নিস্তব্ধতা, তারপর একটা যান্ত্রিক শব্দ করে টাইটেনিয়ামের সেই ভারী ভোল্টটি ঘুরতে শুরু করল। ভ্যাকিউম সিলের সেই বাতাস বেরোনোর আওয়াজ রাকার কানে মুক্তির সুরের মতো শোনাল। দরজা পুরো খোলার আগেই ঢাকা ভেতরে ঝাঁপিয়ে পড়লেন। তার লক্ষ্য কেবল সেই নীল লেবেলের কাঁচের অ্যাম্পুলগুলো, পুলমোফর বি। তিনি হিমাগারের ড্রয়ার থেকে ধাতব বাক্সটা তিনি বের করলেন। সেখানে সারিবদ্ধভাবে রাখা আছে জীবন আর মৃত্যুর মাঝখানের সেই শেষ মন্ত্র। পেয়েছি। হেন্দ্রা, হেলিকপ্টার স্টার্ট করো, এক্ষুনি। লিফট দিয়ে উপরে ওঠার সময় রাকা ঘড়ির দিকে তাকালেন। 1 মিনিট 50 সেকেন্ড। তার শরীর দিয়ে ঘাম ঝরছিল, কিন্তু হৃৎপিণ্ড যেন পাথর হয়ে গেছে। তিনি জানতেন এই জ্যামের শহরে হেলিকপ্টার ছাড়া পৌঁছানো অসম্ভব। ছাদে পৌঁছতেই হেলিকপ্টারের পাখা ঘোরার তীব্র বাতাস তাদের মুখে লাগল। রাকা লাফিয়ে ভেতরে ঢুকলেন। সেন্ট্রাল হাসপাতাল, ফুল স্পিডে চলো। শহরের উপর দিয়ে উড়তে উড়তে রাকা জানালার বাইরে দেখলেন তার কোম্পানির সেই বিশাল লোগোটা। আজ থেকে তিনি সেখানে কেউ নন, তিনি এখন রিক্ত, নিঃস্ব। কিন্তু পকেটে থাকা ওই 3টে শিশি তাকে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান মানুষের অনুভূতি দিচ্ছিল। হেলিপ্যাডে হেলিকপ্টার ল্যান্ড করার আগেই রাকা দরজা খুলে দিলেন। নামতেই তিনি পাগলের মতো হাসপাতালের করিডোর দিয়ে দৌড়াতে শুরু করলেন। আইসিইউ কোন দিকে? রাকা চিৎকার করে জিজ্ঞেস করলেন। 3 তলায় স্যার। রাকা সিঁড়ি দিয়ে 3 ধাপ করে লাফিয়ে উঠতে লাগলেন। তার ফুসফুস যেন ফেটে যাচ্ছিল, কিন্তু তিনি থামলেন না। করিডোরের মোড় ঘুরতেই তিনি দেখতে পেলেন শাড়িকে।
শাড়ি মেঝেতে বসে দু হাতে মুখ গুজে থরথর করে কাঁপছেন। শাড়ি! শাড়ি মাথা তুললেন, তার চোখ দুটো যেন মরা মানুষের মতো ফ্যাকাশে। দেরি হয়ে গেছে রাকা, তিনি অস্ফুট স্বরে বললেন। ডাক্তাররা মেশিন বন্ধ করার প্রস্তুতি নিচ্ছে। না! রাকা শাড়ির পাশ দিয়ে ঝড়ের বেগে আইসিইউর ভেতরে ঢুকে পড়লেন। ডাক্তাররা তখন মনিটরের সেই সোজা হয়ে যাওয়া রেখাটির দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলছিলেন। থামুন! রাকা পকেট থেকে শিশিগুলো বের করে টেবিলের উপর আছড়ে ফেললেন। ওষুধ এনেছি, এক্ষুনি ওকে ইঞ্জেকশন দিন। ডাক্তাররা অবাক হয়ে তাকালেন। এটা আপনি কোথায় পেলেন? এটা তো আমাদের স্টকে নেই। প্রশ্ন করবেন না, আমার ছেলের শরীরে এটা পুশ করুন। রাকা গর্জনে ফেটে পড়লেন। দ্রুত একজন নার্স সিরিঞ্জ রেডি করলেন। পুরো ঘরে তখন এক থমথমে উত্তেজনা। রাকা কাঁচের ওপাশে দাঁড়িয়ে দেখতে পেলেন রিজকির সেই ছোট্ট নিথর শরীরটা। ওর মুখটা নীল হয়ে গেছে। ডাক্তাররা দ্রুত সিরিঞ্জ দিয়ে ওষুধটা ওর শরীরে প্রবেশ করিয়ে দিলেন। 1 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড। মনিটরটি তখনও সেই কর্কশ একঘেয়ে আওয়াজ করে যাচ্ছিল। পিপ পিপ পিপ। রকা কাঁচের ওপর কপাল ঠেকিয়ে চোখ বন্ধ করলেন। মনে মনে বললেন, সৃষ্টিকর্তা, আমি আমার সব অহংকার, সম্পদ, পরিচয় বিসর্জন দিয়ে দিয়েছি, বিনিময়ে শুধু ওকে ফিরিয়ে দাও। হঠাৎ মনিটর থেকে একটা ছোট্ট শব্দ এলো, পিপ। ডাক্তাররা একে অপরের দিকে তাকালেন। তারপর আবার পিপ পিপ পিপ। রিজকির ছোট বুকটা হঠাৎ করে একবার কেঁপে উঠল। এক দীর্ঘ কষ্টকর নিঃশ্বাস তার ফুসফুসে প্রবেশ করল। ধীরে ধীরে মনিটরের সেই সোজা রেখাটি আবার স্পন্দিত হতে শুরু করল। অক্সিজেন লেভেল বাড়ছে, একজন নার্স উত্তেজিত হয়ে বললেন। রকা হাঁটু গেড়ে করিডোরের মেঝেতে বসে পড়লেন। তার বুক চিড়ে এক দীর্ঘ স্বস্তির নিঃশ্বাস বেরিয়ে এলো। তিনি পেছনে তাকিয়ে দেখলেন শাড়িকে। শাড়ি দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে অঝরে কাঁদছেন, কিন্তু সেই কান্নায় এখন এক অলৌকিক প্রশান্তি। রকা হাসলেন, এক সর্বহারা মানুষের হাসি, যা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদের চেয়েও উজ্জ্বল। তিনি জানতেন দেবী হয়তো তাকে রাজপথ থেকে ফুটপাতে নামিয়ে দিয়েছে, কিন্তু আজ রাতে রকা তার আত্মাকে ফিরে পেয়েছেন। তিনি ধীরে ধীরে শাড়ির দিকে হাত বাড়ালেন। ও ফিরে এসছে শাড়ি, আমাদের সোনা ফিরে এসছে। শাড়ি কোনো কথা বললেন না, কেবল রকার সেই ধুলোমাখা হাতটি শক্ত করে আঁকড়ে ধরলেন। বাইরে ভোরের আলো ফুটতে শুরু করেছে। জাকার্তা শহর জেগে উঠছে এক নতুন আশার জন্য। রকার কাছে আজ আর কোনো বড় দপ্তর নেই, কোনো দামি গাড়ি নেই। তার কাছে আছে শুধু একটি ছোট্ট উষ্ণ হাত, যা তাকে আবার নতুন করে বাঁচার শক্তি দেবে। দেবী সান্তোসও হয়তো ক্ষমতার যুদ্ধে জিতেছিলেন, কিন্তু রকা জিতে নিয়েছিলেন তার আপন ভুবন। দেবী তার মুখ থেকে মেকি হাসিটুকু এক নিমেষে মুছে ফেললেন। তার চোখের মণি দুটো এখন জ্বলন্ত আগুনের মতো লাল হয়ে উঠেছে। ল্যাপটপের স্পিকার থেকে বেরিয়ে আসা তার প্রতিটি শব্দ নিচের তলার কংক্রিটের দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে এক ভয়ানক পরিবেশ তৈরি করছিল। শোনো রকা, আমার দাবি স্পষ্ট। দেবী এক হিংস্র শিকারীর মতো আক্রমণাত্মক গলায় বলে চললেন। আমি তোমার 51% শেয়ার চাই, যেটাতে একক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকবে। আমি পালমোফারের সমস্ত সত্ত্ব আর গবেষণাগারে তৈরি হওয়া সব নতুন ফর্মুলা নিজের নামে চাই। বনানীর ওই আলিশান বাংলো, বিদেশের সব গোপন ব্যাংক ব্যালেন্স, সব আমার চাই। আর এখনই সান্তোষ মেডিকার প্রধান পদ থেকে তোমার ইস্তফাপত্র সই করবে। আমি চাই আমার বংশ যেন এই সাম্রাজ্যের ওপর চিরস্থায়ী রাজত্ব করে। পাশেই দাঁড়িয়ে থাকা হেন্দ্রা এই আকাশচুম্বী দাবি শুনে আঁতকে উঠলেন। তিনি নিয়মনীতির তোয়াক্কা না করে ফিসফিস করে বললেন, স্যার, এটা করবেন না, এটা তো স্রেফ আত্মহত্যা। আপনার 60 ট্রিলিয়ন টাকার সম্পত্তি এভাবে দিয়ে দিলে আপনি পুরোপুরি দেউলিয়া হয়ে রাস্তায় বসে পড়বেন। এমনকি এখান থেকে ফেরার জন্য হেলিকপ্টারের জ্বালানি কেনার টাকাও আপনার পকেটে থাকবে না। রকা হাত তুলে হেন্দ্রাকে থামিয়ে দিলেন। তার দৃষ্টি ফোনের স্ক্রিনে স্থির। দলিলটা পাঠাও, রকা হুকুম দিলেন। তার গলায় বিন্দুমাত্র কাঁপন ছিল না। দেবী যেন কিছুটা অবাকই হলেন। কোনো দর কষাকষি নেই, বিন্দুমাত্র প্রতিবাদ নেই। আইনজীবীরা সব তৈরি করেই রেখেছিল। দেবী ক্যামেরার আড়ালে কিবোর্ডে আঙুল চালিয়ে বললেন, তোমার মেল চেক করো, এটা একটা ডিজিটাল কন্ট্রাক্ট। তোমার আঙুলের ছাপ পাওয়া মাত্রই শেয়ারের মালিকানা আমার হয়ে যাবে, আর ভল্টের চাবিকাঠি নিজে থেকেই কাজ করবে। রাকার ফোনটা বেজে উঠল। তিনি ফাইলটা খুললেন। কয়েকশো পৃষ্ঠার আইনি ম্যারপ্যাচে ভরা সেই নথি, যা 20 বছরের হাড় ভাঙা খাটুনি আর অর্জিত প্রতিপত্তি 1 সেকেন্ডে কেড়ে নিতে প্রস্তুত। তার আভিজাত্য, তার ক্ষমতা, তার অস্তিত্ব, সব যেন একটা ডিজিটাল পাতায় বন্দী। রাকা ফোনের সেন্সারে তার বুড়ো আঙুলটা রাখলেন।
এক মুহূর্তের জন্য তার চোখে ভেসে উঠল তার বিলাসবহুল জীবন, ব্যক্তিগত বিমান আর বড় বড় সভায় পাওয়া সেই রাজকীয় সম্মান। কিন্তু তারপরেই মনে পড়ল সেই ছোট্ট অন্ধকার ঘরটার কথা। রিজকির সেই নিস্তেজ কোষ আর রক্তমাখা কাশির শব্দ তার কানে বাজতে লাগল। তিনি মনে মনে তানিয়ার মুখটা দেখলেন, যে নোংরা স্তূপের মধ্যে খাবার খুঁজছিল। রাকা আর 1 সেকেন্ডও দেরি করলেন না। স্ক্রিনে আঙুল চেপে সই নিশ্চিত করলেন। হস্তান্তর সম্পন্ন হয়েছে। দেবীর কম্পিউটারে একটা যান্ত্রিক আওয়াজ হলো। রাকা মাত্র কয়েক সেকেন্ডে তার 60 ট্রিলিয়ন টাকার সাজানো জগৎ দেবীর হাতে তুলে দিলেন। তিনি স্বেচ্ছায় নিজেকে রিক্ত করলেন। তোমার সাথে লেনদেন করে আনন্দ পেলাম রাকা, দেবী পৈশাচিক উল্লাসে কথাটি বলে সংযোগ বিচ্ছিন্ন করে দিলেন। সেই ভূগর্ভস্থ কক্ষে এক নিস্তব্ধতা নেমে এলো। হঠাৎ এক যান্ত্রিক শব্দে টাইটেনিয়ামের সেই বিশাল দরজার লকগুলো নড়তে শুরু করল। লাল সতর্ক সংকেত নিভে গিয়ে উজ্জ্বল সাদা আলো জ্বলে উঠল। 2 মিটার পুরু গোলাকার দরজাটা যখন ধীর গতিতে খুলছে, রাকা আর তর সহ্য করতে পারলেন না। তিনি সরু ফাঁক গলে ভেতরে ঢুকে পড়লেন। হিমাগারের কনকনে ঠান্ডা তার শরীরকে যেন জমিয়ে দিতে চাইল। কিন্তু রাকা থামলেন না। তিনি বরফে ঢাকা তাকগুলোর পাশ দিয়ে পাগলের মতো দৌড়াতে লাগলেন। 3য় শ্রেণী, সেকশন বি, জরুরি শিশু বিভাগ। সেখানে রাখা একটা ছোট্ট নীল বাক্সের দিকে তার হাত গেল। পালমোফার বি ইনজেকশন। ওই বাক্সের গায়ে থাকা কোম্পানির লোগোটা এখন আর তার নয়, কিন্তু ওই কাচের শিশিগুলোই এখন তার কাছে পৃথিবীর সব ধন সম্পদের চেয়ে দামি। তিনি পরম মমতায় বাক্সটা জোপড়ে ধরলেন। ভোল্ট থেকে বের হয়ে তিনি হেন্দ্রাকে লিফটের দিকে ধাক্কা দিলেন। হেলিকপ্টারে চলো এক্ষুনি, রাকা চিৎকার করে লিফটের বোতাম টিপতে লাগলেন। তারা যখন ছাদে পৌঁছলেন, হেলিকপ্টারের পাখা তখন সবে ঘুরতে শুরু করেছে। পুরোপুরি থামার আগেই রাকা লাফিয়ে ভেতরে উঠলেন। সেন্ট্রাল হসপিটাল, তিনি বুক চিরে চিৎকার করে উঠলেন। আমাদের হাতে মাত্র 4 মিনিট সময় আছে। যদি 3 মিনিটের মাথায় না পৌঁছতে পারি, তবে তোকে আমি আকাশ থেকেই নিচে ফেলে দেব। হেলিকপ্টারটি এক বিপজ্জনক কোণে মোড় নিয়ে মেঘের বুক চিরে ছুটল। পেছনে পড়ে রইল রাকার আলিশান কর্পোরেট অফিস, পেছনে পড়ে রইল তার অগাধ ধনসম্পদ আর সেই মিথ্যা দম্ভ যা দিয়ে তিনি নিজেকে চিনতেন। শহরের আলোগুলো তীব্র গতিতে পাশ দিয়ে চলে যাচ্ছে। রাকা সেই ছোট্ট নীল বাক্সটি তার বুকের সাথে মিশিয়ে ধরেছেন। তার পোশাকে লেগে থাকা কাদা আর রক্তে সেই দামি লোগোটা এখন নোংরা হয়ে গেছে। তিনি আজ ক্ষমতার যুদ্ধে হেরে গেছেন। তার সিংহাসন আজ ধুলোয় মিশেছে। কিন্তু এই রিক্ত অবস্থায় দাঁড়িয়েও রাকা আজ নিজেকে জীবনের শ্রেষ্ঠ বিজয়ী মনে করছেন। আকাশের অন্ধকারের দিকে তাকিয়ে তিনি বিড়বিড় করে বললেন, বেঁচে থাকো রিজকি, হার মেনিস না বাবা, তোর বাবা আসছে। ডাক্তার সাহেব দ্রুত এগিয়ে এলেন। ওষুধটা যেন দ্রুত কাজ করে, সেজন্য এখনই বুকের মাসাজ শুরু করতে হবে। তিনি রিজকির ছোট্ট পাঁজরের ওপর 2 আঙুল রেখে নির্দিষ্ট তালে চাপ দিতে লাগলেন। 1, 2, 3। রাকা কয়েক পা পিছিয়ে গিয়ে হাসপাতালের সেই ঠান্ডা দেয়ালটা আঁকড়ে ধরলেন। তার মনে হল পায়ের তলার মাটি আর শরীরটাকে ধরে রাখার ক্ষমতা তিনি হারিয়ে ফেলেছেন। প্রতিটি সেকেন্ড যেন এক একটি মহাযুগ। তিনি মনিটরের সেই স্থির রেখাটির দিকে তাকিয়ে মনে মনে সেই মহান স্রষ্টাকে ডাকতে লাগলেন। 10 সেকেন্ড কাটল, কোনো সাড়া শব্দ নেই। 15 সেকেন্ড, রিজকির ঠোঁট দুটো তখনও ফ্যাকাশে। 20 সেকেন্ড পার হতেই আইসিইউয়ের সেই স্তব্ধতা রাকাকে যেন পিষে ফেলতে চাইল। রাকা চোখ তন্থ করলেন। তিনি মেনে নিলেন এটাই তার পাপের ফল। নিজের প্রতিপত্তি বাঁচানোর মোহে তিনি বড্ড দেরি করে ফেলেছেন। ঠিক তখনই পিপ, রাকা ঝট করে চোখ মেলল। মনিটরের সেই সোজা সবুজ রেখাটি হঠাৎ একটা ছোট্ট ঢেউ তৈরি করল। তারপর আরও একটা। রিজকির ছোট্ট শরীরটা বিছানার ওপর একবার কেঁপে উঠল, যেন কোনো অদৃশ্য শক্তির ছোঁয়া তার শরীরের ভেতর দিয়ে বয়ে গেল। তার লালচে চোখ দুটো বড় বড় করে খুলে গেল। সে এক অবুঝ আকুতি নিয়ে বাতাসের খোঁজ করতে লাগল। ডাক্তার দ্রুত তার গলা থেকে নলটি সরিয়ে নিলেন। সাথে সাথে রিজকি এক দীর্ঘ, ভেজা আর কর্কশ নিঃশ্বাস নিল। সেই শব্দটা রাকার কাছে পৃথিবীর সবচেয়ে সুন্দর সঙ্গীতের মতো শোনাল। শিশুটি সজোরে কাশি দিয়ে ফুসফুসের জমে থাকা পানি বের করে দিল। তারপর সে এক বুক ভরা অক্সিজেন নিয়ে উচ্চস্বরে কাঁদতে শুরু করল। তার শরীরের ফ্যাকাশে ভাব কেটে গিয়ে ভোরের আলোর মতো এক সজীব গোলাপি আভা ফুটে উঠল। তানিয়া তার সন্তানের বুকের ওপর লুটিয়ে পড়লেন। তিনি রিজকিকে এমনভাবে জড়িয়ে ধরলেন যেন পৃথিবীর কোনো তুফান আর তাকে ছুঁতে না পারে। তার কান্নায় আজ কোনো ভয় ছিল না, ছিল এক পরম শান্তি।
ডাক্তাররা একে অপরের দিকে অবাক হয়ে তাকাচ্ছিলেন। তারা চোখের সামনে এক অলৌকিক ঘটনা ঘটতে দেখলেন, যা সম্ভব হয়েছে এমন এক ওষুধের মাধ্যমে যা এই হাসপাতালের সাধারণ বেডে শোয়া রোগীদের জন্য ছিল অকল্পনীয়। রাকা দেয়াল ঘেঁষে ধীরে ধীরে মেঝেতে বসে পড়লেন। একসময়ের ৬০ ট্রিলিয়ন টাকার অধিপতি সেই অহংকারী মানুষটি আজ ২ হাঁটুর মাঝে মুখ লুকিয়ে শিশুর মতো ফুপিয়ে কাঁদতে লাগলেন। তিনি তার সাম্রাজ্য হারিয়েছেন, তার টাকা, প্রতিপত্তি, ক্যারিয়ার সব আজ শেষ। কিন্তু মনিটরের সেই নিয়মিত আওয়াজ পিপ 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 রাকাকে এক নতুন জন্মের স্বাদ দিচ্ছিল। চোখের জল মুছে তিনি হাসলেন। জীবনে নিজেকে কোনোদিন এত সফল মনে হয়নি তার। জাকার্তার আকাশে তখন সোনালি আলো ফুটতে শুরু করেছে। ১ মাস পর আবাসন জগতের সেই বিশাল কেলেঙ্কারি এখনও সংবাদপত্রের প্রধান খবর। দেবী এখন সান্তোসো গ্রুপের একচ্ছত্র মালিক। কিন্তু রাকা যাবার আগে এমন এক চাল চেলেছিলেন যা দেবী স্বপ্নেও ভাবেননি। তিনি ক্ষমতা ছাড়ার আগেই সমস্ত সংরক্ষিত তহবিল দান করে দিয়েছিলেন এবং সব বগচুক্তি বাতিল করে দিয়েছিলেন। দেবী আসলে কোনো রাজত্ব পাননি, পেয়েছেন এক বিশাল ঋণের পাহাড় আর ধ্বংস হতে যাওয়া এক প্রতিষ্ঠান। ১ সপ্তাহের মধ্যে শেয়ারের দাম তলানিতে এসে ঠেকেছে। তার উপর দুর্নীতির দায়ে তাদের পুরো পরিবার এখন আদালতের দ্বারে দ্বারে ঘুরছে। কিন্তু রাকার কাছে এসবের এখন কোনো মূল্য নেই। বৃষ্টির পর বস্তির বাতাস আজ বেশ নির্মল। রাকা সেই চেনা গলি দিয়ে হেঁটে চলেছেন। তার গায়ে আজ দামি স্যুট নেই, পরনে সাধারণ শার্ট আর পুরনো প্যান্ট। সাথে কোনো দেহরক্ষী নেই, পেছনে নেই কোনো সাইলেন বাজানো গাড়ি। এক হাতে বাজারের থলে, যাতে কিছু তাজা ফল আর দুধ আছে, আর অন্য হাতে একটা ছোট কাঠের বাক্স, যার ভেতর রঙিন কিছু খেলার ব্লক। তিনি সেই চেনা ইটের ঘরটার সামনে এসে থামলেন। আজ আর দরজায় কোনো শেকল বা তালা নেই। খোলা দরজা দিয়ে দুপুরের রোদ অবাধে ভেতরে ঢুকছে। রাকা দেখলেন তানিয়া উনুনের পাশে দাঁড়িয়ে পরম নিশ্চিন্তে রান্না করছেন। তার চোখে মুখে এখন আর সেই তাড়া খাওয়া মানুষের মতো ছায়া নেই। ঘরের এক কোণে মেঝেতে বসে খেলছে রিচকি। শিশুটি এখন পুরোপুরি সুস্থ। তার গাল দুটো গোলগাল হয়ে উঠেছে, চোখ দুটো বুদ্ধিদীপ্ত। সে গভীর মনোযোগ দিয়ে একটা ছোট খেলনা গাড়ি নিয়ে খেলছে। রাকা দরজার কাঠের ফ্রেমে আলতো করে টোকা দিলেন। তানিয়া ঘুরে তাকালেন। তার মুখে এক ম্লান কিন্তু অকৃত্রিম হাসি ফুটে উঠল। দীর্ঘদিনের জমে থাকা অভিমান আর ঘৃণাগুলো আজ ধীরে ধীরে ধুয়ে যাচ্ছে। তানিয়া জানেন এই মানুষটি তার সন্তানের জন্য নিজের সর্বস্ব বিসর্জন দিয়েছেন। হয়তো সব দাগ সারতে সময় লাগবে, কিন্তু দেওয়াল ভেঙে গেছে। টোকা দেওয়ার শব্দ শুনে রিচকি মাথা তুলল। দরজায় দাঁড়ানো লোকটিকে দেখে তার মুখে এক অমলিন হাসি ফুটল। সে তার গাড়িটা ফেলে দিয়ে টলমল পায়ে দৌড়ে এলো। রাকা সাথে সাথে বাজারের ব্যাগ ফেলে দিয়ে এক হাঁটু গেড়ে বসলেন। রিচকি ঝাঁপিয়ে পড়ল তার বাবার বুকে। সেই ছোট্ট শরীরের ধাক্কা রাকার কাছে মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী শক্তি মনে হল। শিশুটি তার বাবার গলা জড়িয়ে ধরল। রাকা তার ছেলের চুলের মাঝে মুখ লুকিয়ে এক বিশুদ্ধ ভালোবাসার ঘ্রাণ নিলেন। তার চোখে আবার জল এলো, তবে এ জল আজ আনন্দের। কেমন আছো বাবা? রাকা পরম আদরে ফিসফিস করে বললেন। রিচকি মুখ সরিয়ে এক বড় হাসি দিল। বাবা খেলনা এনেছে বলে সে বাক্সের দিকে ইশারা করল। বাবা শব্দটি সেই টিনের ঘরের বাতাসে মিশে গেল। এটা কোনো শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়ামে উচ্চারিত হয়নি কোনো বড় ব্যবসায়িক মঞ্চে। এটা উচ্চারিত হয়েছে এক নিঃস্ব বাবার কানে, যিনি আজ তার জীবনের প্রকৃত উত্তরাধিকার খুঁজে পেয়েছেন। রাকা রিচকিটে কোলে তুলে নিলেন, যেন সে তার জীবনের শ্রেষ্ঠ উপহার। ঘরের ভেতর থেকে ভাতের সুঘ্রাণ আর একটি নতুন পরিবারের উষ্ণতা বেরিয়ে আসছিল। কাঁচের সেই কৃত্রিম সাম্রাজ্য আজ বিলীন হয়ে গেছে ঠিকই, কিন্তু মাটির ওপর ভালোবাসার এক নতুন পৃথিবী গড়ে উঠতে শুরু করেছে।